সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজে তোমাদের আগমনে আমাদের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। শিক্ষার্থীবৃন্দ, শত দুর্যোগে মাইলস্টোন কলেজ তোমাদের পাশে থাকবে তোমাদের লেখাপড়া এবং শিক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সম্প্রতি মাইলস্টোন কলেজে ভর্তি হয়েছ। তোমরা আমাদের নতুন সদস্য। তোমরা এবং আমরা অব্যাহত লেখাপড়ায় থেকে আমাদের অনুশীলন, আমাদের চর্চা চালিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই অর্জন করতে পারব। শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের নির্ধারিত পাঠে প্রবেশ করব। এসো আমরা সবাই আমাদের মূল পাঠে প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূল পাঠে আবারও তোমাদের স্বাগতম। পাঠ উপস্থাপনায় আমি রঞ্জন কুমার অধিকারী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমাদের আলোচনার বিষয় সৃজনশীলতা, সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উদ্দেশ্য। শিক্ষায় সৃজনশীল প্রশ্নের উদ্ভব বা উৎস। সৃজনশীলতায় জ্ঞান দক্ষতার ক্ষেত্রসমূহ, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও শিক্ষণফল। সৃজনশীল প্রশ্নের অংশ, প্রকার ও কাঠামো। সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আসি সৃজনশীলতা এবং সৃজনশীল প্রশ্নের বিষয়ে। প্রত্যেকটি মানুষই অনন্ত সম্ভাবনাময়, প্রত্যেকেই অনন্ত শক্তির অধিকারী। শিক্ষার কাজ মানুষের এই অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা, রয়েছে অসীম মেধা। প্রত্যেকেই স্বপ্ন দেখে, কল্পনা করে। এসবের মাধ্যমে জীবন, জগৎ ও চারপাশের মানুষের সাথে নিজের সম্পর্ক গভীরভাবে গড়ে তোলে। নিজেকে ও নিজের এই চারপাশে পরিব্যাপ্ত পরিপার্শ্বকে গড়ে তোলাই সৃজনশীলতা। শিক্ষায় সৃজনশীলতাকে ধারণের জন্যই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। এ পদ্ধতি মূলত যুগের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মূল্যায়ন পদ্ধতি। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রকৃতপক্ষে কে কতটা জ্ঞান, দক্ষতা, সামর্থ্য, সক্ষমতা ও সৃজনশীলতা অর্জন করতে পারল এবং তা কতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারল তারই পরীক্ষা। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্দেশ্য সমূহ। কি কারণে এই সৃজনশীল প্রশ্ন? মূল্যায়নের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর সমান সুযোগ তৈরি করা, সক্ষম ও দুর্বল শিক্ষার্থীদের সহজে পৃথক করা ও প্রয়োজনে যথার্থ সহায়তা দেয়া, শিক্ষার্থীদের পাঠ্য বই ও বিষয়বস্তু মুখী করে গড়ে তোলা, মুখস্থ বিদ্যাকে নিরুৎসাহিত করা, জ্ঞান, দক্ষতা ও চিন্তা করার সামর্থ্যের প্রতিটি স্তরকে মূল্যায়নের আওতায় আনা, পাঠ্য বইয়ের প্রতিটি বিষয়বস্তুকে সমান গুরুত্ব দেয়া, অনুমান করে উত্তর দেওয়ার সম্ভাবনা কমিয়ে আনা, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর চিন্তন ক্ষেত্রের সার্বিক বিকাশ ঘটানো, রাষ্ট্রীয় সংবিধান, শিক্ষানীতি, শিক্ষাক্রমের সকল লক্ষ্য উদ্দেশ্য সফল করা, সর্বোপরি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলা করা, প্রতিনিয়ত পরিবর্তনশীল আধুনিক বিশ্বে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া। এবার আমরা একটু দেখে নিব সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্ভব বা শিক্ষায় সৃজনশীলতার উদ্ভব।
বিখ্যাত শিক্ষাবিদ হ্যারল্ড বেঞ্জামিনের সাবেরটুথ ক্যারিকুলাম এবং মডার্ন এডুকেশন, এডগার ডেলের কোন অফ লার্নিং এক্সপেরিয়েন্স অ্যান্ড লার্নিং টিচিং, বেঞ্জামিন ব্লুমের লার্নিং টেক্সোনমি ও নলেজ ডোমেইন। এছাড়া রয়েছে আধুনিক শিক্ষা চিন্তাবিদ, শিক্ষা দার্শনিকদের বিভিন্ন মতবাদ ও বৈশ্বিক আধুনিক শিক্ষা ব্যবস্থা। সর্বোপরি প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি, নতুন চাহিদা ও নতুন সংকট শিক্ষায় সৃজনশীল প্রশ্নের উদ্ভবের অন্যতম কারণ। আমরা কিভাবে শিক্ষায় এই সৃজনশীল প্রশ্নর উদ্ভব হলো তা আলোচনা করছি। আমরা একটু দেখে নেই এই ক্ষেত্রে কয়েকটি বিষয়। লার্নিং টেক্সোনমির কথা বলেছি। বেঞ্জামিন ব্লুম বিখ্যাত শিক্ষা চিন্তাবিদ, তার এই শিক্ষা চিন্তা থেকেই মূলত আধুনিক শিক্ষায় সৃজনশীলতার উদ্ভব। তিনি আমাদের এই শিক্ষা গ্রহণের মেধা, মনন, জ্ঞান, দক্ষতাকে কয়েকটি স্তরে ভাগ করেছেন। নলেজ বা জ্ঞান, কম্প্রিহেনশন বা বোধ, অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, অ্যানালাইসিস বা বিশ্লেষণ, সিনথেসিস বা সংশ্লেষণ, ইভালুয়েশন বা মূল্যায়ন। আমরা পাশের ছক দ্বারা বিষয়টি আরেকটু বুঝে নিই। অর্থাৎ নলেজ, রিমেম্বারিং, স্মরণ করা বা স্মৃতি, আন্ডারস্ট্যান্ডিং, বোধ বা অনুভব করা বা অনুমান করা বা অনুধাবন করা, অ্যাপ্লাইং অর্থাৎ প্রয়োগ, অ্যানালাইজিং বিশ্লেষণ, ইভালুয়েটিং মূল্যায়ন, ক্রিয়েটিং সৃজন বা সৃষ্টি। এর মধ্য দিয়েই আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার বা সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্ভব। এর সাথে আরেকটি বিষয় জড়িয়ে আছে, কোন অফ লার্নিং এক্সপেরিয়েন্স। এডগার ডেলের অন্যতম ধারণা এটি। আমরা যে শিখি কিভাবে সেইটি আমরা ধারণ করি সেই বিষয়ে তিনি এই তত্ত্ব দিয়েছেন। আমরা একটু তত্ত্বটি বুঝে দেখি। লেকচার বা বক্তব্য, এর মাধ্যমে আমরা 5% ধারণ করতে পারি। রিডিং এর মাধ্যমে ধারণ করতে পারি 10%। অডিও ভিজুয়াল বা দর্শন শ্রবণের মধ্য দিয়ে, দেখা এবং শোনার মধ্য দিয়ে আমরা 20% ধারণ করতে পারি। ডিসকাশন গ্রুপ অথবা গ্রুপ ডিসকাশন অর্থাৎ দলীয় আলোচনার মধ্য দিয়ে আমরা 50% পর্যন্ত ধারণ করতে পারি। ডেমনস্ট্রেশন কিংবা প্রদর্শনের মধ্য দিয়ে অর্থাৎ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দেখার মধ্য দিয়েও আমরা 30% ধারণ করতে পারি। প্র্যাকটিস বাই ডুইং অর্থাৎ করতে করতে শেখা বা অনুশীলনের মাধ্যমে করা এবং চর্চার মধ্য দিয়ে আমরা 75% অর্থাৎ 75% ধারণ করতে পারি। টিচ আদার অর্থাৎ সরাসরি প্রয়োগ, অন্যকে শেখানো কিংবা নতুন পরিস্থিতিতে সেইটি প্রয়োগ এবং নতুন সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে বা ব্যবহারের মধ্য দিয়ে আমরা 90% ধারণ করতে পারি। এর মধ্য দিয়েই শিক্ষা চিন্তায় সৃজনশীলতার উদ্ভব হয়েছে। এর সাথে জড়িয়ে আছে বিশ্বের বিখ্যাত সব শিক্ষা চিন্তাবিদ, শিক্ষা দার্শনিক। আমাদের শিক্ষাকেও আধুনিক করবার জন্য, আরো যুগোপযোগী করবার জন্য এই সৃজনশীলতাকে আমরা ধারণ করেছি। সৃজনশীলতায় জ্ঞান দক্ষতার ক্ষেত্রসমূহ। এই জ্ঞান দক্ষতার ক্ষেত্রসমূহ মূলত বেঞ্জামিন ব্লুমের আমরা যে 6টি ক্ষেত্রের কথা শুনেছিলাম সেইটিকে প্রধান 3টি অংশে তিনি দেখিয়েছেন। সেই বিষয়টিও একটি আলোচনায় করি। বুদ্ধিভিত্তিক বা জ্ঞানমূলক ক্ষেত্র অর্থাৎ কগনিটিভ ডোমেইন, জ্ঞান, বোধ, বুদ্ধি একত্রে কাজ করার সামর্থ্য। মনোপেশিজ ক্ষেত্র, মন ও পেশি যুগপৎ কাজ করার দক্ষতা। আবেগিক ক্ষেত্র, শিক্ষার্থীর আবেগ অনুভূতির সাথে সম্পর্কযুক্ত, যেমন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আগ্রহ, মানবীয় গুণাবলী ইত্যাদি। এই বুদ্ধিভিত্তিক ক্ষেত্রের মধ্যেও প্রধান 6টি বিষয় আছে। আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো একটু আলোচনা করছি। জ্ঞান
উপলব্ধি বা বোধগম্যতা, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। এভাবেই বুদ্ধিভিত্তিক বা জ্ঞানমূলক বা কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রটি আমাদের সামনে উদ্ভাসিত। এর মধ্য দিয়ে আমরা জ্ঞান দক্ষতার ক্ষেত্রসমূহকে ধারণ করতে পারি। মনোপেশিজ ক্ষেত্র অর্থাৎ সাইকোমোটর ডোমেইন, এখানেও কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ যা আমরা শিখলাম সেটি হাতে কলমে প্রয়োগের ক্ষেত্রে আমরা অনুকরণ করতে পারছি কিনা, বা সেই বিষয়টি অনুকরণ করতে গিয়ে আমরা সঠিকতা অর্জন করতে পারছি কিনা, সমন্বয় সাধন করতে পারছি কিনা, বিভিন্ন অংশগুলোর মধ্যে সমন্বয় সাধন, পার্থক্য, তুলনা ইত্যাদি, এবং সর্বোপরি বিষয়টি আত্মীকরণ করতে পারছি কিনা। এইটি মনোপেশিজ ক্ষেত্রের অন্যতম দিক। এবার আসি আবেগিক ক্ষেত্র বা এফেক্টিভ ডোমেইনের ক্ষেত্রে। অর্থাৎ আবেগের থেকে, আবেগ, অনুভূতি, উপলব্ধির মধ্য দিয়ে আমরা কোনো কিছু গ্রহণ করতে পারছি কিনা, কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে আমরা কিভাবে সাড়া প্রদান করি, আমাদের প্রতিক্রিয়া কি, সেটি প্রকাশের ক্ষেত্রে আমাদের কতটুকু দক্ষতা বা সামর্থ্য থাকে, সেই বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত। তারপর রয়েছে মূল্য বিচার করা, বিভিন্ন বিষয়ের তুলনামূলক মূল্য বিচার করা, বিভিন্ন বিষয়কে মূল্যায়ন করা এবং সর্বোপরি সমস্ত জ্ঞানকে সংগঠিত করে নতুন ক্ষেত্রে প্রয়োগ করা, নতুন সিদ্ধান্ত নেয়া, নতুন আবিষ্কার উদ্ভাবন করা। এই হচ্ছে আবেগিক ক্ষেত্রের অন্যতম দিক। এইগুলো ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ভিত্তি। আমরা এর সাথে জড়িত আরো কয়েকটি বিষয় আলোচনা করব, যেমন শিক্ষাক্রম। এই বিষয়গুলি আমাদের সংবিধান, আমাদের শিক্ষানীতি, সর্বোপরি শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবার জন্য যে ক্রমটি বা যে ধারণাটি বা যে বিষয়টি সংযুক্ত, তা হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষাক্রমের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, মূল্যায়ন করা হয়। শিক্ষাক্রমকে বলা যেতে পারে শিক্ষাক্ষেত্রের প্রাণ। শিক্ষাক্রম হচ্ছে একটি নির্দিষ্ট স্তরের শিক্ষা শেষে শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করতে পারবে তার সুনির্দিষ্ট তালিকা। শিক্ষাক্ষেত্রে যা থাকবে: শিক্ষার বিষয়বস্তু, শিখন শেখানো কার্যাবলী, শিখন শেখানোর পদ্ধতি কৌশল, পাঠ শেষে শিক্ষার্থী কি কি যোগ্যতা অর্জন করতে পারবে তার তালিকা, শিক্ষার্থীর মূল্যায়ন কৌশল। পাঠ্যসূচি। এই শিক্ষাক্রম পাঠ্যসূচি হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের যে শিক্ষাক্রমকে ধারণ করে পাঠ্যপুস্তক এবং শিখন শেখানো কার্য পরিচালিত হয়, সেইটি মূলত আমরা পেয়ে থাকি পাঠ্যসূচির মধ্য দিয়ে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে, নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে যে পাঠ্যপুস্তক রচিত হয়, সেইখানকার কতটুকু অংশ আমাদের পাঠ্য, কতটুকু আমাদের পরীক্ষায় থাকবে, কিভাবে তা মূল্যায়ন হবে, কত শতাংশ কোথায় নাম্বার প্রদান করা হবে, এগুলোই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, যা আমাদের সবসময় হাতে থাকে। পাঠ্যসূচি মূলত শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কোনো নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট বিষয়ের ও নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয়বস্তু ও নম্বর বন্টন সমন্বয়ে প্রস্তুতকৃত দলিল। কোনো বিষয়ের পাঠ্যসূচি মূলত সেই বিষয়ের সকল বিষয়বস্তুর কাঙ্ক্ষিত শিখন অর্জন বা শিখন ফলের সমষ্টিগত তালিকার বিমূর্ত প্রকাশ। শিক্ষাক্রম শিক্ষার্থীর কাছে পৌঁছায় না, কিন্তু পাঠ্যসূচি শিক্ষার্থীর কাছে পৌঁছায়। এই পাঠ্যসূচির মধ্য দিয়ে শিক্ষার অন্যতম যে দিকটি, অর্থাৎ আমরা যা অর্জন করি বা শিক্ষা অর্জন বলতে পারি, শিখন অর্জন বলতে পারি, সেইটি আমাদের সামনে প্রকাশিত থাকে শিখন ফল হিসেবে। আমরা এবার আসছি শিখন ফল কি। প্রতিটি বিষয়ের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু থেকে বা বিভিন্ন অধ্যায় থেকে, অধ্যায়ের বিভিন্ন বিষয়বস্তু থেকে শিক্ষার্থী কি কি দক্ষতা, সামর্থ্য ও যোগ্যতা অর্জন করবে, তাই শিখন ফল। শিখন ফল অর্জনের জন্য শিখন শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখন ফল অর্জনের মূল্যায়ন বা যাচাইকরণ বিষয়টি মূলত সৃজনশীল প্রশ্নপত্রে বা অভিক্ষায় সংযুক্ত থাকে। আমরা আলোচনা করছিলাম সৃজনশীল প্রশ্নপত্র কিভাবে তৈরি হয়, এর ধারণা কি। সেখানে অন্যতম দিকটি হচ্ছে শিখন ফল। এই শিখন ফলকেই যাচাই করা হয় প্রশ্নপত্রে। জ্ঞান দক্ষতার ক্ষেত্রসমূহকে ধারণ করেই শিখন ফল তৈরি হয়, আর শিখন ফলকে কেন্দ্র করে গড়ে ওঠে সৃজনশীল অভিক্ষা বা প্রশ্নপত্র। পাঠ্য বইয়ের নির্ধারিত বিষয়বস্তুর উপর
অসংখ্য শিখন ফল নির্ধারিত থাকে, যা শিক্ষার্থীর সেই বিষয়ের খণ্ড খণ্ড শিখন অর্জন হিসাবে বিবেচিত হয়। এই সমস্ত শিখন ফল মিলেই একটি বিষয়ে আমাদের শিক্ষা লাভ। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব সৃজনশীল প্রশ্নের ধারণাগত ভিত্তির দিকে। আমরা বেঞ্জামিন ব্লুমের কথা বলেছিলাম। তার ধারণাকে কেন্দ্র করে আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রধান 4টি স্তর বা জ্ঞান দক্ষতার 4টি পর্যায়কে ধারণ করা হয়েছে এবং তাকে ধারণ করেই সৃজনশীল প্রশ্নপত্র প্রণীত হয়। জ্ঞান স্তর, এটি চিন্তন দক্ষতার সর্বনিম্ন স্তর। এর অর্থ কোনো কিছু মনে করা, সাধারণ শব্দসমূহ, বিশেষ তত্ত্ব, তথ্য, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা, নীতিমালা, সূত্র ইত্যাদি মনে করা বা চিনতে পারা। জ্ঞান স্তরের প্রশ্নের উত্তর সরাসরি পাঠ্য বইয়ে পাওয়া যায়। অনুধাবন স্তর, অনুধাবন অর্থ কোনো বিষয়ের অর্থ বুঝতে পারা। তা হতে পারে সাধারণ শব্দসমূহ, বিশেষ তত্ত্ব, তথ্য, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা, নীতিমালা, সূত্র ইত্যাদি বুঝতে পারা। বুঝতে পারলে ব্যাখ্যা অথবা অনুধাবন করা যায়। বুঝতে পারলেই লিখে মৌখিকভাবে প্রতীক, গ্রাফ, সারণী ও চিত্রের সাহায্যে বিষয়বস্তু উপস্থাপন করা সম্ভব। এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞান স্তরের তুলনায় অধিক দক্ষতার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে প্রয়োগ দক্ষতা স্তর। প্রয়োগ বলতে বোঝায় পূর্বে শেখা বিষয়কে নতুন পরিস্থিতিতে ব্যবহার করবার দক্ষতা। আইন, বিধি, তত্ত্ব, সূত্র, নিয়ম, ধারণা, নীতি ইত্যাদির প্রয়োগ হতে পারে। প্রয়োগ দক্ষতা স্তরে অন্তর্ভুক্ত থাকতে পারে চার্ট ও গ্রাফ তৈরি করা, পদ্ধতির সঠিক ব্যবহার ও প্রদর্শন করা এবং হিসাব নিকাশ করা। এরপরে রয়েছে উচ্চতর চিন্তন দক্ষতা স্তর। উচ্চতর চিন্তন দক্ষতা বলতে বোঝায় কোনো বিষয়ের বিশ্লেষণ অর্থাৎ বিশেষ থেকে সাধারণ, সংশ্লেষণ অর্থাৎ সাধারণ থেকে বিশেষ এবং মূল্যায়ন অর্থাৎ বিচার, বিবেচনা, যুক্তি। কোনো সমগ্র বিষয়, ধারণা বা বিষয়বস্তুকে বিভিন্ন উপাদানে বা অংশে বিভক্ত করা এবং তাদের মধ্যে সম্পর্ক চিহ্নিত করা, এটি উচ্চতর চিন্তন দক্ষতার মূল বিষয়। কোনো বিষয় সংশ্লিষ্ট একগুচ্ছ তথ্য, উপাদান, অংশ সংগঠিত এবং সমগ্রীতে রূপান্তরণ করা, এই বিষয়গুলো চিন্তন দক্ষতার মূল বিষয়। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা দিয়ে একটি কাঠামো বা নকশা তৈরি করা, কোনো মতামত, কাজ, সমাধান পদ্ধতির মূল্য বিচার করা। দক্ষতার সর্বোচ্চ স্তর হিসেবে এর মধ্যে নিম্নতর স্তরের অন্য সব চিন্তন দক্ষতা অন্তর্ভুক্ত থাকে। পূর্বের জানা তথ্য, তত্ত্ব ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে বিচার, বিবেচনা, সংশ্লেষণ বা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং মূল্যায়ন করার দক্ষতাই উচ্চতর চিন্তন দক্ষতা। সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের আলোচনায় আমরা আসি। প্রধান দুটি অংশ। প্রথম অংশটিকে আমরা বলে যেতে পারি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্ন। ব্যাখ্যামূলক সৃজনশীল এর অংশের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীর সামনে একটি নতুন পরিস্থিতি তুলে ধরা হয়। এই পরিস্থিতি মূলত উদ্দীপক। আমরা যে স্টেম বা উদ্দীপক পাই সেটি মূলত এই ব্যাখ্যামূলক প্রশ্নের প্রাণ বা যাকে ধরে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো তৈরি হয়। উদ্দীপকটির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর পাঠ্য বইয়ের মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবে। উদ্দীপক দৃশ্যকল্পটির উপর ভিত্তি করে জ্ঞান দক্ষতার 4টি স্তরের আলোকে 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ তৈরি করা হয়। ক ও খ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাধারণত উদ্দীপকে যেতে হয় না, অর্থাৎ ক ও খ প্রশ্ন দুটি সরাসরি পাঠ্য বইয়ে নির্ধারিত বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট, উদ্দীপকের উপর নির্ভরশীল নয়, তবে পরোক্ষভাবে নির্ভরশীল, অর্থাৎ উদ্দীপকটি পাঠ্য বইয়ের যে বিষয়বস্তু বা যে অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি সেই অধ্যায় থেকেই ক ও খ প্রশ্ন দুটি করা হয়। গ ও ঘ প্রশ্ন দুটি সরাসরি উদ্দীপক ও মূল পাঠের সাথে সংশ্লিষ্ট। আমরা যখন প্রশ্নের উত্তর করব তখন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সৃজনশীল প্রশ্নের অন্যতম আরেকটি অংশ বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের বিপরীতে 4টি বিকল্প উত্তর ক, খ, গ, ঘ দেয়া থাকে। এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয়। কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে বিষয়বস্তুকে একাধিক অংশে ভাগ করে শিক্ষার্থীর সমন্বয় বা সংশ্লেষণ বা বিশ্লেষণ দক্ষতা যাচাই করা হয়। কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক বা দৃশ্যকল্প থাকে যা পাঠ্য বইয়ে
কোনো সুনির্দিষ্ট তথ্য, উপাত্ত, ধারণা, ভাব, সূত্র, নিয়ম, নীতি ইত্যাদির উপর ভিত্তি করে নতুন পরিস্থিতি তৈরি করা হয়। সেই সুনির্দিষ্ট বিষয়গুলোর আলোকে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, ব্যবহার, সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, মেধা, মনন ইত্যাদি যাচাই করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের কাঠামোর দিকটি আমরা একটু আলোচনা করে নিই। একটি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের শুরুতে পাঠ্য বইয়ের নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট একটি নতুন পরিস্থিতি যুক্ত উদ্দীপক বা দৃশ্যকল্প থাকে। আমাদের প্রশ্নের উত্তর করবার সময় এই উদ্দীপকটি খুব ভালো মতো পড়তে হবে এবং পাঠ্য বই বা মূল বিষয়বস্তুর সাথে কিভাবে তা সংশ্লিষ্ট, সম্পর্কিত, সম্পৃক্ত সেই বিষয়টি বুঝে নিতে হবে। সেই সাথে উদ্দীপক বা দৃশ্যকল্প সংশ্লিষ্ট 4টি প্রশ্ন থাকে। প্রশ্ন 4টি কাঠিন্যের ক্রমানুসারে পর্যায়ক্রমে অনুসরণ করে, অর্থাৎ প্রশ্নগুলো কঠিনের দিক থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যায়। একটি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্ন চিন্তান দক্ষতার বিভিন্ন স্তর যাচাই করে। প্রতিটি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য মোট 10 নম্বর বরাদ্দ থাকে। 4টি প্রশ্নের প্রতিটি আলাদাভাবে উত্তর করতে হয় এবং এর জন্য আলাদা আলাদা নাম্বার বরাদ্দ থাকে। অর্থাৎ সমগ্র মিলে একটি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্ন, সেখানে 10 নম্বর বরাদ্দ থাকে। আমাদের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা উত্তর করতে হয় এবং এর জন্য আবার আলাদা আলাদা নাম্বার থাকে। আমাদের এই প্রশ্নের উত্তর করবার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা যথার্থ উত্তর করতে পারবো। এবার আসি, এখানে যে প্রশ্নগুলোর ক, খ, গ, ঘ ভাগ থাকে তার মূল ভিত্তিগুলো কি কি। সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের যে অংশগুলো থাকে তা আমরা একটু দেখে নিই। ক, জ্ঞানমূলক অংশ, এখানে 1 নম্বর বরাদ্দ থাকে। আমরা জানি সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের প্রথম অংশটি ক, জ্ঞান স্তরের, যা নিতান্তই সহজ এবং স্মৃতি নির্ভর, অর্থাৎ পাঠ্য বইয়ে কোথাও না কোথাও এইটি থাকে। প্রশ্নটি স্মৃতি নির্ভর হলেও তা অর্থবহ এবং শিক্ষণীয়। প্রশ্নের এই অংশটির জন্য 1 নম্বর বরাদ্দ থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ বলা যেতে পারে ব্যাখ্যামূলক প্রশ্নের, অর্থাৎ এইটি কিন্তু প্রধান ভিত্তি। সেই ক্ষেত্রে আমাদের গোটা পাঠ্য বইটি রপ্ত করা, মুখস্থ করা বা তার বিষয়বস্তুগুলো, অধ্যায়গুলো যা আমাদের জন্য নির্বাচিত বা পাঠ্যসূচিতে আছে তা আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে প্রথম থেকেই। খ, অনুধাবন অংশ, সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের দ্বিতীয় অংশ। খ, অনুধাবন স্তরের প্রশ্ন। এর মাধ্যমে শিক্ষাক্রমের আওতায় পাঠ্য বইয়ের বিষয়বস্তুর বিবরণ দেয়া থাকে। এই ধরনের প্রশ্নে সরাসরি পাঠ্য বইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। এক্ষেত্রে শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে তার বোধের প্রকাশ, ব্যাখ্যা বা বর্ণনা দিতে বলা হয়। প্রশ্নের এই অংশটির জন্য 2 নাম্বার বরাদ্দ থাকে। এই 2 নাম্বার আবার দুটো অংশে বিভক্ত আমরা বলতে পারি, অর্থাৎ এর জন্য আমার কি জানা প্রয়োজন এবং এই বিষয়টিতে আমি কি অনুধাবন বা বুঝতে পেরেছি। এরপর আসি প্রয়োগ স্তরে, প্রয়োগমূলক অংশ। প্রশ্নের তৃতীয় অংশটি প্রয়োগ স্তরে। সৃজনশীল প্রশ্নের এই অংশটি নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপকের উপর নির্ভরশীল, অর্থাৎ উদ্দীপকের নতুন পরিস্থিতির উপরেই প্রয়োগ দক্ষতার প্রশ্নের মূল ভিত্তি। এই প্রশ্নের উত্তর প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য, পাঠ্য বইয়ের তথ্য এবং এর অনুধাবন উদ্দীপকে বর্ণিত নতুন পরিস্থিতিতে শিক্ষার্থী প্রয়োগ করবে। পাঠ্য বইয়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ও যথার্থ ধারণা নতুন ক্ষেত্রে প্রয়োগ করার সক্ষমতায় প্রয়োগ দক্ষতা। এই প্রশ্নের অংশের জন্য 3 নাম্বার বরাদ্দ আছে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা আবারও দেখছি যে পাঠ্যবস্তু এবং তার মূল বিষয়বস্তুটি প্রধান হয়ে উঠছে। ঘ, উচ্চতর চিন্তন দক্ষতামূলক অংশ। প্রশ্নের এই অংশটি উচ্চতর চিন্তন দক্ষতা স্তরের প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের এই অংশটি নতুন পরিস্থিতিযুক্ত উদ্দীপকের উপর নির্ভরশীল। এই স্তরের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর বিচার বিবেচনা করবার দক্ষতা, যা কোনো বিষয় বা ঘটনা বিশ্লেষণ করবার দক্ষতা, কোনো সিদ্ধান্ত নেবার দক্ষতা ইত্যাদি যাচাই করা হয়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠ্য বইয়ে থাকে এবং সংশ্লিষ্ট তথ্য নতুন পরিস্থিতিতে ব্যবহার করে শিক্ষার্থী তার বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ও মূল্যায়নের দক্ষতা প্রকাশের সুযোগ পায়। এই প্রশ্নের অংশের জন্য 4 নাম্বার বরাদ্দ আছে। তাহলে আমরা দেখছি গ এবং ঘ প্রশ্নের উত্তর বা প্রশ্নটি দাঁড়িয়ে থাকে উদ্দীপকের উপর, কিন্তু সেইটি আমাদের উত্তর করতে গেলে একদিকে পাঠ্য বইয়ের মূল বিষয়বস্তু আর অন্যদিকে থাকে উদ্দীপক, এর সমন্বয়ে এর উত্তর করতে হয়।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসব সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নের ধারণায়। সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নেও একটি উদ্দীপক বা নির্দেশনা থাকে, যদিও তার ধরন বা প্রকাশভঙ্গি ভিন্নতর। আমরা আগে যে উদ্দীপকের কথা বলেছিলাম এটি সেইভাবে আলাদা করে থাকে না সব প্রশ্নে, কোনো কোনো প্রশ্নে হয়তো থাকে, এবং তার ভিত্তিতে কতগুলো বিকল্প উত্তর দেয়া থাকে। বিকল্প উত্তরগুলোর মধ্যে একটি সঠিক এবং অন্যগুলো বিক্ষেপক। এই বিক্ষেপকগুলো সঠিক উত্তর নয়। বিক্ষেপকগুলো এমনভাবে প্রণয়ন করা হয় পরীক্ষার্থীদের সেই সব বিক্ষেপকের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে বিষয়টি সম্পর্কে যাদের সুস্পষ্ট ধারণা তৈরি হয় না, অর্থাৎ যারা বিষয়টি আত্মস্থ করে না। একটি অভিক্ষা বা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের বিকল্প উত্তর বা একগুচ্ছ সঠিক উত্তরের ক্রমিক সংখ্যা এমনভাবে পরিবর্তিত থাকে যাতে সঠিক উত্তরের কোনো ধারাবাহিকতা বা ক্রম থাকে না। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে যেসব বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকে সেগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীর সবলতা, দুর্বলতা, সক্ষমতা চিহ্নিত করা হয়। কেননা দক্ষতা ভিত্তিক এসব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে চিন্তার সকল স্তরে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতা অতিক্রম করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের আলোচনায় যেমন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতার স্তরগুলো আলোচনা করেছিলাম, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আসলে কি আমাদের বুঝে নিতে হবে। বহু নির্বাচনীতেও আমাদের মূলত এই বিষয়গুলোই যাচাই করা হয় বা মূল্যায়ন করা হয়। প্রশ্ন দেখে প্রশ্নের ধরন বুঝে আমাদের চিনে নিতে হবে কোনটি কোন স্তরের। এক্ষেত্রে যদিও সব প্রশ্নের মান সমান, অর্থাৎ এক, যা থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য একই রকম থাকবে। এখানে সৃজনশীল ব্যাখ্যামূলক বা লিখিত পরীক্ষার মতো আলাদা আলাদা করে স্তর ভিত্তিক মানবন্টন থাকবে না। এবার আসি সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নের ধরন। সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নের প্রধান তিনটি ধরন: এক, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন; দুই, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন; অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এগুলো মূলত বহু নির্বাচনী প্রশ্নের কাঠামো, অর্থাৎ প্রশ্নপত্রে বা অভিক্ষায় কিভাবে এই বা কোন কাঠামোতে এগুলো থাকে এই বিষয়গুলো তার সাথে সম্পৃক্ত। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এ ধরনের প্রশ্ন শুরু হয়ে থাকে প্রশ্নের আকারে অথবা অসম্পূর্ণ বাক্য হিসাবে। প্রশ্ন বা বাক্য উদ্দীপকের কাজ করে। এরপর চারটি বিকল্প উত্তর থাকে যার মধ্যে একটি মাত্র সঠিক উত্তর। প্রধানত সাধারণ বহু নির্বাচনী প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তবে কখনো কখনো অনুধাবন স্তরও যাচাই করা হয়। এর মাধ্যমে জ্ঞান, অনুধাবন স্তর যাচাই করা হয় বলে উদ্দীপকে কোনো নতুন পরিস্থিতি থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এরপর রয়েছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এ ধরনের বহু নির্বাচনী প্রশ্ন নতুন আমাদের প্রশ্নপত্রে, অর্থাৎ আগে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ছিল তখন বহু নির্বাচনী থাকলেও কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের প্রশ্নের ধারণা ছিল না। সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন প্রণীত হবার পর থেকে এই প্রশ্ন সংযুক্ত হচ্ছে। এ ধরনের বহু নির্বাচনী প্রশ্ন অভিক্ষাপত্রে বৈচিত্র্য সৃষ্টি করে। এ ধরনের প্রশ্নের শুরুতে বাক্যাংশের পরে তিনটি তথ্য বা বিবৃত ধারণা দেওয়া থাকে। তাই একটা বড় বিষয়কে যখন আমাদের প্রশ্নে সংযুক্ত করা হয় তখন ধাপে ধাপে এটি করা সম্ভব। এই তিনটি তথ্য বিবৃতি ধারণার মধ্যে একটি, দুটি বা সঠিক হতে পারে। এরপরে আবার এই তিনটি তথ্য বিবৃতি ধারণা সাজিয়ে চারটি বিকল্প উত্তর তৈরি করা হয়। এ ধরনের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই করা সম্ভব। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নে তথ্য বিবৃতি ধারণা উদ্দীপক হিসাবে কাজ করে। প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতার এ ধরনের প্রশ্নে যাচাই করা হয় বলে এখানে নতুন পরিস্থিতি থাকা বাধ্যতামূলক। এখানে একটি নতুন পরিস্থিতি থাকে, আর প্রশ্নের কাঠামোটা বুঝতে হবে এটি কয়েকটি ধাপে, অর্থাৎ প্রশ্নপত্রে এগুলো রোমান সংখ্যা দিয়ে 1, 2, 3 করে এই ধাপগুলো দেয়া থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এইখানে লিখিত পরীক্ষার মতো, অর্থাৎ ব্যাখ্যামূলক সৃজনশীল প্রশ্নের মতো এখানে আলাদা করে একটি উদ্দীপকই দেয়া থাকে। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচন প্রশ্ন একটি উদ্দীপক বা দৃশ্যকল্প সূচনা বাক্য দিয়ে শুরু হয়।
এ ধরনের বহু নির্বাচনী প্রশ্নে একই উদ্দীপক তথ্য দৃশ্যকল্প থেকে কয়েকটি প্রশ্ন করা হয়। সাধারণত দুটি প্রশ্নই হয়। প্রশ্নগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উদ্দীপক হতে পারে সংক্ষিপ্ত অনুচ্ছেদ, দৃশ্যচিত্র, মানচিত্র, সারণী, গ্রাফ, লেখচিত্র, ছবি ইত্যাদি। প্রশ্ন প্রণেতা নিজে উদ্দীপক তৈরি করতে পারেন অথবা বিভিন্ন উৎস থেকে, যেমন ধরো পত্রপত্রিকা, উদ্ধৃত গ্রন্থ, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, উপন্যাস, নাটক, বেতার, দূরদর্শন এগুলোতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ, বিজ্ঞাপন চিত্র, চলচ্চিত্র, অনলাইন ইত্যাদি থেকে প্রশ্ন তৈরি করা যেতে পারে। অর্থাৎ প্রশ্নকর্তা এগুলোকে প্রশ্নের উৎস হিসাবে ধারণ করতে পারেন বা গ্রহণ করতে পারেন। এই যে আমরা কাঠামো দেখলাম, কাঠামোগতভাবে বহু নির্বাচনী প্রশ্নের যে বিভাগ দেখলাম, এবং এর মধ্যে যে জ্ঞান, দক্ষতা, বিভিন্ন স্তরগুলো আছে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা, এই সবগুলো থাকলে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে 1 নাম্বার বরাদ্দ থাকবে। তাই প্রশ্নটি জ্ঞানমূলক হোক আর যেই আঙ্গিকের, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী হোক, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন হোক, কিংবা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন হোক, সব ক্ষেত্রেই নাম্বার প্রদান করা হবে 1। আমরা দেখছি যে সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য আমাদের পাঠ্য বইয়ের বিষয়বস্তুগুলো আয়ত্ত করা কিংবা সেইটি রপ্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের অন্য কোথাও না, আমরা যদি পাঠ্য বইয়ের আশ্রয় নেই এবং তাকে অনুসরণ করি এবং সেইটি যদি আমাদের জ্ঞান, বোধ, আমাদের প্রয়োগ এবং কাজের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে সংযুক্ত করতে পারি এবং বিষয়টি আমরা বুঝে সমস্ত বিষয়গুলো আয়ত্ত করতে পারি, তাহলেই আমরা সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে ভালো করব। শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নের মূল বিষয়। আশা করি তোমাদের এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা তৈরি হলো। এই ধারণার উপর ভিত্তি করে মূল পাঠ্যকে কেন্দ্র করে, মূল পাঠ্য বইকে কেন্দ্র করে তোমরা তোমাদের চর্চা চালিয়ে যাবে, অনুশীলন চালিয়ে যাবে। অনুশীলনের কোনো বিকল্প নেই, তাই তোমাদের যথার্থ লক্ষ্যে পৌঁছে দিবে এবং আমাদের যথার্থ শিখন অর্জন আমরা লাভ করতে পারবো। ধন্যবাদ। তোমাদের এই পাঠ শেষে আবার ধন্যবাদ জানাচ্ছি। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপক শিক্ষার্থীর সামনে একটি নতুন পরিস্থিতি উপস্থাপন করা হয়। এই পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থী তার পাঠ্য বইয়ের অধীত বিষয়বস্তু থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারে। অর্জিত জ্ঞান ব্যবহার করে নতুন পরিস্থিতি সংশ্লেষণ, বিশ্লেষণ, নতুন পরিস্থিতি, নতুন যুক্তি প্রদর্শন, যথার্থ সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন করতে পারে। এক্ষেত্রে উদ্দীপক ও নির্দেশনা পৃথকভাবে সুনির্দিষ্ট থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বারবার পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের মূল বিষয়বস্তুগুলোর উপর জোর দিচ্ছি। তোমরা যদি এখন থেকে সেগুলো রপ্ত করতে পারো এবং তার উপরে ভিত্তি করেই তোমরা তোমাদের উত্তর দিতে পারো বা উত্তর উপস্থাপন করতে পারো, তাহলে তোমরা যথার্থ নম্বর পাবে এবং তোমাদের যথার্থ শিক্ষণ অর্জন লাভ হবে। এভাবেই আমরা সৃজনশীল প্রশ্নের জন্য পাঠ্য বইকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি চালিয়ে যাব, আমাদের অনুশীলন চালিয়ে যাব। পাঠ শেষে তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নের বিষয়ে আলোচনা করলাম। আমরা এর মানদণ্ডটা একটু ছোট করে দেখে নিই, তাহলে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। ক জ্ঞানমূলক, খ অনুধাবন, গ প্রয়োগমূলক এবং ঘ উচ্চতর চিন্তন দক্ষতা মূলক। প্রিয় শিক্ষার্থীরা, এটিকে আমরা এভাবে ভাগ করে নিতে পারি।
জ্ঞানমূলক প্রশ্নের জন্য এটি স্মৃতি থেকে দিতে হবে, স্মৃতিমূলক, তাই এখানে থাকবে 1 নাম্বার। এর জন্য বলা যেতে পারে এর জন্য বলা যেতে পারে 1 নাম্বার বরাদ্দ। এর অন্য কোনো অংশ নেই এবং এর জন্য অন্য কোনো নাম্বারও নেই। আর অনুধাবন স্তরের জন্য জ্ঞানমূলক অর্থাৎ অনুধাবন স্তরের জ্ঞানের জন্য থাকবে 1 এবং অনুধাবনের জন্য থাকবে 1। যেহেতু অনুধাবনমূলক প্রশ্নে অন্য কোনো অংশ থাকবে না, তাই তার জন্য কোনো নাম্বারও নেই। আর প্রয়োগমূলক অংশে এর জ্ঞান থাকতে হবে, অনুধাবন থাকতে হবে এবং প্রয়োগ থাকতে হবে, অর্থাৎ এখানে আছে 1 নাম্বার, মোট 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এখানে 2, এখানে 3 আর এখানে 4। এখানে 1 1 1 এবং 1, এই 4 নাম্বার। তাহলে যদি আমরা উচ্চতর দক্ষতার চিন্তন দক্ষতার প্রশ্নের উত্তর করি তাহলে কিন্তু সেই অংশটার জ্ঞান অংশ থাকবে, অনুধাবন অংশ থাকবে, প্রয়োগ অংশ থাকবে, উচ্চতর দক্ষতার অংশ থাকবে, সব মিলিয়ে 4 নাম্বার। এখানেও 3টি অংশ থাকবে, তার জন্য 3 নাম্বার। অনুধাবনের জন্য 2টি অংশ থাকবে, এই জন্য 2 নাম্বার। জ্ঞানমূলকে একটি প্রধান অংশ এবং সেখানে তাই 1 নাম্বার বরাদ্দ। মনে রাখতে হবে আমরা যত উচ্চতর দক্ষতার দিকে যাব তত বিষয়গুলো সংশ্লিষ্ট হবে। এই যে উচ্চতর দক্ষতা, যার অর্থ সিদ্ধান্ত নিতে পারা, এইখানে কিন্তু জ্ঞান, অনুধাবন, প্রয়োগ 3টি অংশ কাজ করে। জ্ঞান মানেই স্মৃতি অর্থাৎ মনে করা বা মনে রাখতে পারা বা জানা, অনুধাবন মানে বুঝতে পারা, আর প্রয়োগ মানে হচ্ছে অধীত জ্ঞান কাজে লাগাতে পারা, আর উচ্চতর চিন্তন দক্ষতামূলক মানেই হচ্ছে সিদ্ধান্ত নিতে পারা। এইভাবে যদি আমরা এই বিষয়গুলো মাথায় রেখে প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমরা যথার্থ নাম্বার পাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘক্ষণ তোমরা ক্লাসের সাথে সংযুক্ত ছিলে, এজন্য তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, কল্যাণময় হোক, পৃথিবীর যত জঞ্জাল আছে, যত দুঃখ কষ্ট দুর্যোগ আছে তা দূরীভূত হোক, এই মঙ্গল কামনায় আমরা আমাদের ক্লাস শেষ করছি। আমরা সবসময় তোমাদের সাথে থাকব, তোমরাও আমাদের সাথে থেকে তোমাদের অনুশীলন অব্যাহত রাখবে। সকলকে আবারও ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।